তাহলে এখন দেখো, তাহলে এখন আমরা শিখবো হচ্ছে পরিসংখ্যানে লেখচিত্র। তাহলে এটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায় নাম্বার কত বলো? 17। তার হচ্ছে লেখচিত্র। তাহলে এই যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে লেখচিত্র আছে মাত্র 3টা। কয়টা বলো? 3টা। প্রথম যে একটা, সেটাকে বলা হয় আয়তলেখ। কি বলা হয়? আয়তলেখ। এরপরে যেটা দ্বিতীয়, সেটাকে বলা হয় গণসংখ্যা বহুভুজ। কি বলা হয়? গণসংখ্যা বহুভুজ। আর 3 নাম্বার যেটা, এটাকে বলা হয় অজীব রেখা। অজীব রেখা। আর এই 3টার মধ্য থেকেই কিন্তু এবার আসবে। আর 2026 সাল এসএসসি দের জন্য সুবর্ণ সুযোগ। এরকম সুযোগ আর কখনোই আসবে না, ইতিহাসে আর আসবে না। ইতিহাসকে আবার বদলাইতে হবে, তাহলে হয়তো বা আসবে। তাহলে পরিসংখ্যান অধ্যায়ে লেখচিত্র আছে কয়টা? 3টা। একটা আছে আয়তলেখ, একটা গণসংখ্যা বহুভুজ, একটা অজীব রেখা। নাকি বুঝো নাই? এবার পরিসংখ্যান অধ্যায়ের একটা জাতীয় কথা আমি তোমাদেরকে শিখাইছিলাম, যে তুমি যাই করো না কেন, যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে যাও তাহলেও ওই দুটো ঘর লাগে, যদি গাণিতিক গড় করতে যাও তাহলেও ওই দুটো ঘর লাগে, যদি তুমি মধ্যক করতে যাও তাও ওই দুটো ঘর, যদি প্রচুরক করতে যাও তাও ওই দুটো ঘর। তোমাদের কি মনে আছে সেই দুটো ঘর কি কি? হ্যাঁ, যে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা, তাই না বলো? তার মানে আমি যদি আয়তলেখ করতে যাই তাও আমার এই দুটো ঘরের দরকার আছে, একটা শ্রেণী ব্যক্তি, একটা গণসংখ্যা। যদি আমি গণসংখ্যা বহুভুজ করতে যাই তাহলেও আমার দরকার কি? শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা। যদি আমি অজীব রেখা করি তাও হচ্ছে শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা। নাকি বুঝেন নাই কথা? এখন লেখচিত্র আছে কয়টা? 3টা। মজার বিষয়, এই 3টার জন্য আবার ঘর সংখ্যা টানতে হয় 3টা। কয়টা? তার মানে আয়তলেখ কয়টা ঘর? গণসংখ্যা বহুভুজ কয়টা? অজীব রেখা কয়টা? 3টা। তার মানে অধ্যায়ে লেখচিত্রও 3টা, ঘরও টানতে হয় কয়টা? 3টা। আয়তলেখ 3টা ঘর, গণসংখ্যা বহুভুজ 3টা ঘর, অজীব রেখা 3টা ঘর। নাকি বুঝেন নাই? দেখো ভালো করিয়ে। এবার বলো তো, পরিসংখ্যানের জাতীয় ঘর আবার কয়টা? 2টা। একটা শ্রেণী ব্যক্তি, একটা গণসংখ্যা। আর আয়তলেখে ঘর লাগে কয়টা? তাহলে 3টার মধ্যে আমার তো 2টা ঘর জানাই, যে শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা লাগবেই। নাকি বুঝলেন না? তাহলে আর বাকি আছে কয়টা ঘর বলো তো? একটা। তার মানে আমি যদি কোনো ভাবে সেই একটা ঘরের নাম মাথায় রাখতে পারি তাহলে তো আমার আয়তলেখ হয়ে গেল। এই গণসংখ্যা বহুভুজের জন্য ঘর লাগে কয়টা? 3টা। কিন্তু পরিসংখ্যানের জাতীয় ঘর কয়টা? জাতীয় মানে কি? যে সবার জন্য ওই 2টা ঘর লাগবেই। তাহলে আর বাকি আছে কয়টা? একটা। অজীব রেখার বেলাও তো সেম টু সেম। নাকি বুঝেন নাই কথা? তার মানে আমি যদি কোনোভাবে আয়তলেখের জন্য বাকি ওই ঘরটার নাম বলতে পারি তাহলে তো পরিসংখ্যান অধ্যায় হাতের মুঠোয় চলে আসলো, যে আয়তলেখের জন্য সেই বাকি একটা ঘরের নাম হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কি বলা হলো বলো? অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক। তার মানে আমি যদি এখন বলি আয়তলেখের জন্য যে 3টা ঘর লাগে, সেই 3টা ঘরের নাম কি কি? শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, অবিচ্ছিন্ন চলক। তবে তুমি যখন ঘর অঙ্কন করবা তখন এই অবিচ্ছিন্ন চলকটাকে মাঝখানে দিতে হবে। তাহলে তখন ঘরের নাম কি হবে? শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন চলক, আর আছে গণসংখ্যা। নাকি বুঝো নাই? তাহলে সেটা দিয়ে কি একটা অঙ্ক করা যাবে না? যেমন জাস্ট এখানে দেখো, ধরো পরীক্ষার মধ্যে এরকম আসছে, এরকম উদ্দীপক। উদ্দীপক 2 ধরনের থাকবে, একটা হচ্ছে ছক আকারে, আর একটা থাকবে অবিন্যস্ত উপাত্ত। হ্যাঁ, তুমি এটাও বলতে পারো যে ছক ছাড়া, এটাও বলা যাবে, কোনো অসুবিধা নেই। তো এখানে ওই 2টা ঘরের নাম তো দেওয়াই থাকবে, কারণ এটা জাতীয়। যে শ্রেণী ব্যক্তি আর এটার নাম কি থাকবে? গণসংখ্যা। এরপরে টান দিবে। শ্রেণী ব্যক্তি ধরো যে 20 থেকে 25, এটা ধরো যে 26 থেকে 30, এটা ধরো যে 27 থেকে 31 থেকে কত হবে? হিসাব করো। তাহলে 26, 27, 28, 29, 30, তাহলে 31, 32, 33, 34, 35, তারপরে 36 থেকে 40, তাই না? আর গণসংখ্যা ধরো যে 5, 10, 15, তারপরে আবার 5, এরকম হতে পারে না? এখন এটা কিন্তু সবসময় গ নাম্বারে আসবে। কত নাম্বারে? গ। তবে গণিতে ক্ষয়ে হোক আর গয়েই হোক, দুটোই সেম। দুটাতে কত মার্ক?
4 মার্ক 4 আর ক নাম্বারে 2 মার্ক, তার মানে 4 4 8 আর 2 হচ্ছে 10। এখন ক নাম্বারে বললো যে এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। কি লেখ? আয়তলেখ অঙ্কন করো। তাহলে বলো পরিসংখ্যানে লেখচিত্র আছে কতটি? 3টি। প্রত্যেকটি লেখচিত্রের জন্য ঘর লাগে কতটা করে? 3টা করে। তাহলে একটা মিল আছে না? লেখচিত্র 3টা, ঘরও লাগে 3টা। আবার তার মধ্যে কমন ঘর আবার কতটা? 2টা। তার মানে আমি যদি কোনোভাবে একটা ঘরের নাম মাথায় রাখতে পারি তাহলেই কিন্তু দ্যাটস এনাফ। তাহলে আয়তলেখের জন্য সেই একটা ঘরের নাম কি? তাহলে মাথায় রাখতে হবে যে আয়তলেখ মানে তুমি খালি কবা অবিচ্ছিন্ন চলক, ব্যাস হয়ে গেল। আয়তলেখ মানে অবিচ্ছিন্ন চলক, নাকি বোঝো নাই? তাহলে আসো, আর 2টা ঘর তো এখানে দেওয়াই আছে। তাহলে আমরা প্রথমে খাতার মধ্যে সুন্দর করে ছক তৈরি করবো। তাহলে এখানে পাইতাল ঘর গণ 1 2 3 4 5, তার মানে 5টা। যে 1 2 3 4 5 দিলাম। এরপরে আয়তলেখের জন্য ঘর সংখ্যা কতটা হয়? 3টা। তাহলে এই যে 1 2 এই যে 3। প্রথম ঘরের নাম শ্রেণীব্যক্তি, দ্বিতীয় ঘরের নাম অবিচ্ছিন্ন চলক, অথবা তুমি বলতে পারো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, সেটাও হয়। এরপরে তৃতীয় ঘরের নাম গণসংখ্যা। তাহলে দেখো তো আমাদের কি গণসংখ্যার মানগুলো কি দেওয়া নাই? যা আছে। গণসংখ্যার প্রথম মান কত? যে 5 10 15 আর হচ্ছে 5। আর শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া আছে 20 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40। এবার অবিচ্ছিন্ন চলক। তার মানে আমরা যদি কোনোভাবে শিখতে পারি যে অবিচ্ছিন্ন চলকটা কি, তাহলে কিন্তু শেষ হয়ে গেল, নাকি বোঝো না? যে অবিচ্ছিন্ন চলক কিভাবে বের করে, তাহলে এটা কিন্তু আমাদের শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তির মধ্যে এই যে 20 যে আছে, এই 20কে কিন্তু বলা হয় নিম্ন সীমা। কি বলা হয়? নিম্ন সীমা। আর এই যে 25 যে আছে, এই 25কে কি বলা হয়? উচ্চ সীমা। তার মানে 20 নিম্ন সীমা আর 25 উচ্চ সীমা, নাকি বোঝো নাই? তো এখন এই অবিচ্ছিন্ন চলক বের করার যে টেকনিক, সেটা বলা হয় যে নিম্ন সীমা যে আছে, কি আছে? নিম্ন যে সীমা আছে, এই নিম্ন সীমার থেকে 0.5 কে বাদ দিতে হয়। অর্থাৎ নিম্ন সীমার থেকে 0.5 বাদ মানে মাইনাস। আর উচ্চ যে সীমা আছে, এই যে আমরা উপরে দিলাম যাতে তুমি বুঝতে পারো, উপরে মানে উচ্চ। এই উচ্চ সীমার সাথে 0.5 কি করতে হয় বলো? প্লাস করতে হয়, মানে যোগ করতে হয়। তাহলে এবার একটু বোঝো। আর এই যে 0.5 মানে কখনো এক সংখ্যা কমে যায় না, একের অর্ধেক কমে যায়। যেমন ধরো আমি বললাম 10, যে 10-এর থেকে 0.5 কে বাদ দাও, একটু বোঝো, তাহলে তুমি মুখে মুখে এই শখটাকে সম্পূর্ণ করতে পারবা, তাহলে তোমার সময় বেঁচে যাবে। তাহলে 1-এর থেকে যখন আমরা 10-এর থেকে যখন আমরা 0.5 বাদ দিব, তখন এর ফলাফল কখনো 9 হবে না। কি হবে না বলো? 9 হবে না। যে 10-এর থেকে 0.5 কমে যাবে, তার মানে তখন সংখ্যাটা কত হবে? 9.5, মানে 9.5 বা 9.5, নাকি বোঝো নাই? যেমন ধরো আমি বললাম যে 20-এর থেকে যদি 0.5 বাদ দেই, তাহলে কত হবে বলো? হ্যাঁ 19.5। হ্যাঁ ভেরি গুড, বা 19.5 যাকে বলা হয়, নাকি বোঝেন নাই? তাহলে এবার আসো, তাহলে এখানে নিম্ন সীমা কোনটা? 20। কেন নিম্ন সীমা? কারণ এটা ছোট, এই দুইটার মধ্যে অন্তত পক্ষে এটা ছোট। তাহলে 20-এর থেকে যদি আমরা 0.5 বাদ দেই, তাহলে কত হবে? 20.5 মাইনাস, এরপরে এটা কত? 25। তাহলে 25-এর সাথে 0.5 কি করতে বলছি? যোগ। তাহলে এটা কি কখনো 26 হবে? যে না, অর্ধেক বাড়বে। তার মানে হয়ে যাবে 25.5। এ তোমরা কি বুঝতেছো? 25.5 তুমি বোঝো? তাহলে এবার এখানে আসো, এখানে নিম্নকে, তাহলে 26-এর থেকে 0.5 কি করতে হবে? তাহলে বলো দেখি শ্রাবণ, এই যে 26-এর থেকে যদি 0.5 বাদ দিই, তাহলে কি হবে? 25.5। আর 30-এর সাথে যদি আমরা 0.5 যোগ করি, তাহলে কত হবে? 30.5, নাকি বোঝেন নাই? এরপরে যদি 31-এর থেকে যদি বাদ দেই, 30.5, আর এটা হবে 35.5। দিবে বুঝেন? তাহলে এই 36-এর থেকে যদি 0.5 বাদ দেই, 35.5, আর এটা হবে 40.5। এই আমাদের শখের যে কাজ ছিল সেটা হচ্ছে শেষ। তার মানে আমি যদি বলি আয়তলেখ মানে
অবিচ্ছিন্ন চলক। আয়তলেখ মানে ওই যে শুরুতেই আমি বলছিলাম যে লেখচিত্র কতটা, আর আয়তলেখের জন্য ঘর সংখ্যা লাগে কতটা, 3টা। কিন্তু জাতীয় ঘর কতটা করে? তাহলে আয়তলেখের জন্যও 2টা, গণসংখ্যা বহুভুজের জন্যও 2টা, অজীব রেখার জন্যও 2টা। তাহলে ওই 2টা ঘরের কথা বলার কি কোনো দরকার আছে? তার মানে আমি যখন বলবো আয়তলেখ তখন তুমি কি বলবে? অবিচ্ছিন্ন চলক। বুঝছো? তাহলে এই অবিচ্ছিন্ন চলক দিয়ে আমরা এই যে খাতার মধ্যে যে সারণীটা অঙ্কন করতে হয় সেটা করি। এবার আমাদেরকে একটা সুন্দর করে কি কাগজ নিতে হবে? গ্রাফ কাগজ, নাকি বুঝো নাই? সেই গ্রাফটা তোমাদের কেমন হবে? যে সুন্দর করে অনেকগুলো দাগ কাটা থাকবে। এই দাগ কাটার উপরে যে কোনো একটা লাল দাগকে ধরে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর রেখা টানতে হবে, আর একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স একটা ওয়াই, নাকি বুঝো নাই? এবার যে এই আয়তলেখ মানে কি? অবিচ্ছিন্ন চলক। কারণ ওইটাই আমার ছিল না, নাকি বুঝো নাই? যেমন গণসংখ্যা বহুভুজেরও 2টা ঘর, একটা শ্রেণী ব্যক্তি একটা গণসংখ্যা, এরও 2টা ঘর, একটা শ্রেণী ব্যক্তি একটা গণসংখ্যা। তাহলে আয়তলেখটাও তো একটা গণসংখ্যা বহুভুজ হইতে পারত। সেখান থেকে কে আলাদা করেছে? এই অবিচ্ছিন্ন চলকটাই আলাদা করেছে। তাহলে এই অবিচ্ছিন্ন চলকটাই হবে এক্স অক্ষ বরাবর। কি বরাবর বলো? এক্স অক্ষ বরাবর। এবং সেখানে ডান একটু উপরে দেখেন, হ্যাঁ উপরে দেখেন। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এদিকে আমরা কি লিখবো? অবিচ্ছিন্ন চলক। একটা তীর চিহ্ন এভাবে দিতে হবে, মানে বাম থেকে যত তুমি ডানে যাবা তত মান বাড়তেই থাকবে। আর একটা তীর চিহ্ন দিব উপরের দিকে, আর এদিকে আমরা বসাবো গণসংখ্যা। কি বসাবো বলো? এটা দ্বারা বোঝানো হয় যে যত তুমি উপরের দিকে যাবা তত গণসংখ্যার মান বাড়তে থাকবে, নাকি বুঝো নাই? তাহলে এবার আসো অবিচ্ছিন্ন চলকগুলো আমরা বসাই। তাহলে দেখো এখানে প্রত্যেকটা অবিচ্ছিন্ন চলক 2টা করে আছে, মানে ডাবল ডাবল হয়ে আছে। কিন্তু শুরুর যে অবিচ্ছিন্ন চলক আর শেষের যে অবিচ্ছিন্ন চলক সেটা একটা একটা করে আছে, নাকি বুঝো নাই কথা? তাহলে আমরা যদি শুরুরটা লিখি আর শেষেরটা যদি ঠিকভাবে লিখি, আর মাঝের যেগুলো ডাবল আছে সেটা যদি একটা একটা করে লিখি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। যেমন দেখো শুরুতে কি ছিল? তাহলে আমরা এখানে যে কোনো একটা ঘর ধরে নেব 19.5 ধরে নিব। এর পরেরটা কত? 25.5, মানে 5টা ঘর পড়ে আছে। তাহলে লেখচিত্রে যখন তুমি যাবা দেখবে যে 5টা ঘরকে তারা একটা আলাদা কালার দিয়ে মার্কিং করে দিছে, বলছে যে এটা একটু গাঢ় করে দেওয়া আছে, যে এই গাঢ়টা গেলেই 5, যাতে বাচ্চাদের গুনতে কষ্ট না হয়, সুবিধা যাতে হয়। তাহলে এরকম আমরা সেখানে যা কি দেখ লিখবো 25.5। 25.5 এর পরে এবার কত আছে? তাহলে আমরা কি 25.5 এর পরে আবার 25.5 নিব? না, দুটো তো একই। তাহলে 25.5 এর পরে আমরা কত নিব? 30.5। 30.5 এর পরে আমরা কত নিব? 35.5। তারপরে বলো কত নিব? তারপরে ওকে ফাইন, এটা নিব। কিন্তু যখন আমরা গণসংখ্যা বসাতে যাব তখনই কিন্তু ওই যে আমিন খানের গান শুরু হয়ে যাবে। বিধি তুমি বলে দাও আমি কার একটি মনে 2 জন দাবিদার। দেখো এই যে 5, এটা কিন্তু 19.5 গণসংখ্যা, 25.5 গণসংখ্যা। দেখো ভালো, তাই না? তার মানে 5 কিন্তু 19.5 হবে, আবার 25.5 হবে। এই জন্য তোমাকে কি করতে হবে? একটা পেন্সিল নিয়ে এখান থেকে মার্ক করে করে বসাইতে হবে, নাকি বুঝুন নাই কথা? কি করে করে? মার্ক করে করে। ধরো যে আমরা এদিকে ঘর করলাম যে এইটা হচ্ছে 5 ঘর, মানে এইখানটা হচ্ছে 5 ঘর। তাহলে 10 কি হবে? তার থেকে একটু উপরে। তারপরে 15 কি হবে? তার থেকে আর একটু উপরে। এটা দিলাম 1 মিনিট জাস্ট। তাহলে এখন দেখো যে প্রথমে আমার কত আছে? 19.5। তাহলে 19.5 গণসংখ্যা কত? 5। তাহলে এই যে 19.5 এই বরাবর আমাকে 5টা ঘর গুনে নিতে হবে। আচ্ছা ভাইয়া গণসংখ্যা কি 5 ঘর করে উপরে নেওয়া লাগবে না লাল কালি দিয়ে না, ওইখানে তো তোমার গণসংখ্যা যতটা থাকবে তুমি ঘর গুনে গুনে নিবা। দেখো তো আমাদের এখানে গণসংখ্যা কত? 5। এটা তো অঙ্কের মধ্যে দেওয়াই ছিল। যদি 6 থাকতো তাহলে আমরা 6টা ঘর নিতাম, যদি 7 থাকতো তাহলে 7টা ঘর নিতাম, নাকি বুঝো নাই? ওকে ফাইন। তাহলে এই 19.5 গণসংখ্যা কত? 5। এরপরে এটা কত? সেই 25.5 গণসংখ্যা কত? 5। তাহলে এটা তো আমার 25.5। তাহলে এই বরাবর আমাকে 5টা ঘর।
তাহলে এরপরে আবার কত আছে 25.5, সেখানে এবার গণসংখ্যা কত? তাহলে আমরা কি এই ঘরে যাব? যে না, ওই 25.5 বরাবর কার ঘরে যাব? 10-এর ঘরে। তার মানে এই যে 25.5 এই বরাবর আমরা এই যে যাব 10-এর ঘরে। বুঝছো? গ্রাফ কাগজ নিয়ে আসি, এরপরে আমি দেখাই দেব। এরপরে কত আছে দেখো তো? 30.5 তাহলে 30.5 গণসংখ্যা আমার কত? 10। তার মানে এইটা কি 30.5? এইটা তাহলে এই বরাবর আমাকে যাইতে হবে 10। তোমরা কি বুঝতেছো যে এখানে একটা করে গণসংখ্যা দুটা করে অবিচ্ছিন্ন চলকের মানের সমান। এই জন্য ডাবল ডাবল নিতে হবে। আর এই কারণে এটা পরীক্ষার মধ্যে সব থেকে বেশি দেয়। এবং এই চিত্রটা দেখতে অনেকটা শহীদ মিনারের মতো। এই যে কিছুদিন আগে যে আমাদের 21শে ফেব্রুয়ারি হয়ে গেল, তাহলে এই জন্য তোমাকে এটা পেন্সিল দিয়ে দাগ করে দিতে হবে। তাহলে এবার আমরা দাগ করলাম কাকে? 30.5। আর 30.5 গণসংখ্যা আছে কত? 15। তাহলে এই যে আমরা এটা 30.5, তাহলে এই বরাবর আমরা 15-এর দিকে যাব। তাহলে এটা তো আমার 10 আর 5 ঘর নিলে 15। এরপরে 30.5 এর পরে এবার কত আছে? 35.5। সেখানেও গণসংখ্যা কত? 15। তাহলে এই যে 35.5 বরাবর এই যে আমরা গেলাম 15। ওখানে একটু মার্ক করে দেবো ঘিসে ঘিসে করে দিয়ে। এরপরে আবার নিচে আবার কি আছে? সেখানে গণসংখ্যা কত? 5। তার মানে এই যে 35.5 এটা এবার কমে এখানে চলে আসবে। নাকি বুঝো নাই? প্রথমে 15 ছিল, এই জন্য উপরে গেছে। এইবার 5, এই জন্য 5 বরাবর চলে এসেছে। এরপরে 40.5 সেখানে গণসংখ্যা কত? 5। তাহলে এখানে 40.5 কি এটা না? তাহলে এই বরাবর 5। এরপরে কাজ হচ্ছে আমাদের যোগ করে দেওয়া। যে যোগ করার নিয়ম হচ্ছে বাম থেকে ডানেও যোগ করব, আবার উপর থেকে নিচের দিকেও যোগ করব। তার মানে বাম থেকে ডানে, এই যে এখানে বাম থেকে ডানে মানে এদিকেও যোগ করব। এরপরে উপর থেকে নিচের দিকে সেটাও আমরা যোগ করে দেব। যে কি রকম দেখো, এই বিন্দুটার সমান কি? এই বিন্দুটা না? তাহলে আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিলাম। তার মানে এটা কিন্তু বাম থেকে ডানে যোগ করে দিচ্ছি। এবার আমার কি যোগ করতে হবে? উপর থেকে নিচ। এই যে এটা আমার উপর, এই যে উপর থেকে আমরা নিচের দিকে আসলাম। কথা কি বোঝা গিয়েছে? এবার আসো, এই যে এই বিন্দুটায় বরাবর কি এখানে কোনো বিন্দু আছে? এইটার কিন্তু নাই, ওইদিকে আছে, এখানে কিন্তু নাই। তাহলে আমরা আগে কোন দিকে যোগ করব? উপরের দিকে, তারপরে নিচের দিকে। এবার দেখো তো এই বিন্দুটা বরাবর এই বিন্দু আছে না নাই? তাহলে এটা আমাকে বাম থেকে ডানের দিকে যোগ করে দিতে হবে। তাহলে যে আমরা যোগ করে দিলাম। এরপরে আবার উপরেরটা যোগ করে দিব, তার সাথে আবার নিচেরটা যোগ করে দিব। এরপরে আবার বাম থেকে ডানে যোগ করে দিব, তারপরে আবার নিচেরটা, সেখান থেকে আবার নিচেরটা, তারপরে আবার বাম থেকে ডান, তারপরে আবার নিচেরটা। এরপরে তুমি চাইলে এটাকে কালার করে দিতে পারো পেন্সিল দিয়ে, কালার কলম কিন্তু না। অথবা তুমি চাইলে এভাবেও রেখে দিতে পারো। এরপরে তোমাকে ছোট্ট করে একটা বর্ণনা লিখতে হবে। যে বর্ণনাটা কি রকম হবে একটু চিন্তা করো। আমার এইখানে কয়টা দাগ ছিল? 5টা। তার মানে আমরা একটা করে দাগকে এক ঘর করে ধরছি। 5টা দাগ 5 ঘর হয়েছে, 10টা দাগ 10 ঘর হয়েছে, 15টা দাগ 15টা হয়েছে। এই জন্য তোমাকে বলতে হবে, প্রথমে এভাবে বলতে হবে যে এটা কি অক্ষ বলো তো? এক্স অক্ষ। তাহলে বলতে হবে যে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন চলক এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হয়েছে, যার এক ঘর সমান 1 একক বা এক ঘর সমান 1 একক। মানে একটা করে ঘর 1 করে আমরা ধরছি। যদি একটা ঘরকে আমরা 2 ধরতাম তাহলে 2 লিখে দিতাম, যদি 5 ধরতাম 5 লিখে দিতাম। এই এতটুকু তোমরা কি বুঝছো? না বুঝলে প্রশ্ন করো।